কঙ্কা কাউরে ছাড়বে নিকো, কঙ্কা কাউরে ছাড়বে নিকো। গ্রামবাসীর অনবরত ছোঁড়া পাথরের আঘাতে চোখ মুখ মাথা ফেটে গাছে বাঁধা 21 বছরের রক্তাক্ত কঙ্কা ধুঁকতে ধুঁকতে এই কথাটা বলতেই গ্রামের জমিদার পুত্র চিরন্তন বিশ্বাস চেঁচিয়ে উঠল, কি হলোটা কি? থামলে কেন? মারো পাথর! গ্রামবাসীরা আরও উদ্ধত হলো পাথর ছুঁড়তে। বুড়ো থেকে বাচ্চা, পুরুষ এবং নারী কেউই বিরত নেই পাথর ছোঁড়া থেকে। কেউ বলছে নরখাদক ডাইনি, কেউ বলছে পাগলি পিশাচ, কেউ বলছে খুনি বেশ্যা, আরও কত কি। সবাই কঙ্কার মৃত্যু চায়। গাছটার পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে কঙ্কার মুখে। গাছে বাঁধা কঙ্কার ঝুঁকে পড়া মুখ থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। একটাই কথা অস্ফুটে বলে যাচ্ছে সে, কঙ্কা কাউরে ছাড়বে নিকো, কঙ্কা কাউরে ছাড়বে নিকো। বেশ কিছুক্ষণ পাথর বৃষ্টির পর জমিদার বাড়ির পুরোহিত 30 বছর বয়সী বৈদুর্য ভট্টাচার্য জমিদার নিত্যানন্দ বিশ্বাসের একমাত্র ছেলে 28 বছর বয়সী চিরন্তন বিশ্বাসকে বলল, এবার থামতে বলো ওকে, মরণ দিবে জ্যান্ত পুত্র মাগিকে। শুনে চিরন্তন হাত তুলে সবাইকে থামতে বলল। 4 বছরে 4 জনকে মা কালীর উদ্দেশ্যে বলি দেওয়ার নামে হত্যা করায় কঙ্কাকে মরণদ্বীপে নিয়ে গিয়ে জ্যান্ত কবর দেয়াই ঠিক করা হয়েছে। গাছে বাঁধা রক্তাক্ত কঙ্কার মুখ থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। চিরন্তন বিশ্বাস তার লেঠেলদের বলল, খোল মাগিকে, নিয়ে চল নৌকায়। বলতেই লেঠেলরা কঙ্কাকে গাছটা থেকে খুলে সব গ্রামবাসীর সামনে দিয়ে টেনে হিজড়ে নিয়ে যেতে লাগলো সাগরের দিকে। গত কয়েক ঘন্টা ধরে অনবরত পাথর বৃষ্টিতে ভিজে রক্তাক্ত কঙ্কা প্রায় অর্ধমৃত। চিরন্তন বিশ্বাস, বৈদুর্য ভট্টাচার্য আর 5 জন লেঠেল সমুদ্র পাড়ে রাখা নৌকাটায় মৃতপ্রায় কঙ্কাকে তুলে নিজেরাও চড়ে বসল। মাঝি আরশাদ আলী উত্তাল সাগরের জলে নৌকা নামিয়ে দাঁড় টানতে লাগলো। সাগরদ্বীপ গঙ্গাসাগর মেলার জন্য বিখ্যাত। সেই সাগরদ্বীপেরই দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত স্বল্প জনবসতিপূর্ণ বেগুয়াখালী গ্রাম। এই গ্রামের পশ্চিমেই হুগলি নদী বা গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে। বেগুয়াখালীর মোহনা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত প্রণয় দ্বীপ। সেখানে যদিও জনবসতি নেই, প্রণয় দ্বীপের পশ্চিমে 10 কিলোমিটার গেলে আরেকটি দ্বীপ আছে। দ্বীপ বলতে শুধু বালিয়াড়ি আর জঙ্গল। সাগর দ্বীপেরই খুব কম মানুষ এই দ্বীপটার কথা জানে। তারা নাম দিয়েছে মরণ দ্বীপ। এই মরণ দ্বীপ ভীষণ রহস্যময়। কোনো মাঝি এই দ্বীপটা দূর থেকে দেখেছে, আবার কোনো মাঝি জীবনে এই দ্বীপটা দেখা পায়নি। আরশাদ আলী তেমনই একজন মাঝি যে শুধু দ্বীপটাই দেখেনি, গেছেও একবার সেখানে। সেই গল্পই আরশাদ আলী করছিল জমিদার নিত্যানন্দ বিশ্বাস আর চিরন্তন বিশ্বাস এবং বৈদুর্য ভট্টাচার্যের কাছে। আজ তাই এই মায়াবী নারী কঙ্কাকে জীবন্ত সমাধি দেওয়ার জন্য ওই নির্জন রহস্যময় দ্বীপটাকেই বেছে নেওয়া হয়েছে। মৃত্যুর পরও কঙ্কার কোনো প্রভাব এই বেগুয়াখালী গ্রামে না পড়ে, সেই জন্যেই এই সিদ্ধান্ত। প্রায় 5 ঘন্টা ধরে টানা নৌকা চালানোর পর যখন সবাই হতদম্য, তখন আরশাদ আলী চেঁচিয়ে উঠল, ওই যে বাবু, ওই দেখা যায়। চিরন্তন আরশাদ আলীর তাক করা আঙুল বরাবর তাকিয়ে দেখল সত্যিই কিছুটা দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে। আরশাদ আলী হুঁশ ফিরে পেয়ে বাইতে লাগলো দাঁড়। আকাশে সূর্য কালো মেঘে ঢেকে গেছে। প্রবল ঝড় আসতে চলেছে। হাওয়ার বেগ বাড়ছে।
প্রায় ৪৫ মিনিট দাঁড় পাওয়ার পর অবশেষে নৌকা এসে ভিড়ল মরণদ্বীপের বালুচরে। শিগগিরই নামা, জলদি কাজ করে ফিরে যেতে হবে। বলেই চিরন্তন নেমে পড়ল মরণদ্বীপে। লেঠেলরা কঙ্কার অচেতন দেহ নৌকা থেকে তুলে নিয়ে চলল বালিয়াড়ি থেকে একটু দূরের জঙ্গলের ভিতর। সবাই মিলে কঙ্কার মৃতপ্রায় দেহটা ধরে নিয়ে এনে ফেলল জঙ্গলের ভিতর একটা সামান্য ফাঁকা জলার ধারে। সেই নোনা জলার পাশের বালিতে কিছুটা গর্ত খুঁড়ে ফেলে দেয়া হলো কঙ্কার অচেতন দেহটা। নিঃশ্বাস তখনও পড়ছিল। চিরন্তন, বৈদুর্য আর ৫ জন লেঠেল মিলে বালি আর মাটি ফেলতে লাগলো গর্ত ভরাট করতে। জীবন্ত কঙ্কা চাপা পড়তে থাকলো। সমাধি দেওয়ার পর বৈদুর্য ভট্টাচার্য হাতে ধরা একটা লাল শালুতে মোড়া পিতলের খাঁড়া বের করে সেটা পুঁতে দিল কঙ্কার জীবন্ত সমাধির ওপর। এটা কঙ্কারই বাড়ির মা কালীর মূর্তির হাতের খাঁড়াটা। আরশাদ আলী নৌকায় অপেক্ষা করছে। ওরা সবাই এসে নৌকায় বসতেই আরশাদ নৌকা নামিয়ে নিল সাগরের জলে, ফিরে চলল সাগর দ্বীপের দিকে। অদ্ভুত ব্যাপার, আকাশ ঘন কালো শুধু মরণ দ্বীপেরই ওপর, যেন সব ঝড় এই দ্বীপেই আছড়ে পড়বে। চিরন্তনরা দেখছে নৌকা থেকে দ্বীপটার দূরত্ব যত বাড়তে লাগলো ততই দুর্যোগ যেন কেটে যাচ্ছে। দুর্যোগের দ্বীপে একা মাটির ভিতর শুয়ে থাকলো পাগলি হত্যাকারী পিশাচ নারী কঙ্কা। একচল্লিশ বছর পর সাল ২০২১। শীত সবে পড়তে শুরু করেছে কলকাতার আনাচে কানাচে। রাত ২টো বাজে। লেকটাউনের বাড়ির দোতলার ঘরের জানালার পাশে বসে মন দিয়ে ল্যাপটপ দেখে যাচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের খুবই গুরুত্বপূর্ণ সঞ্চালক নোয়েল সপ্তর্ষি বারুই। পাশেই বিছানায় অঘরে ঘুমাচ্ছে জোয়ানা। ১ বছর হলো ওদের বিয়ে হয়েছে। ল্যাপটপে কি যেন একটা দেখতে দেখতে বেশ গভীর চিন্তামগ্ন নোয়েল। হঠাৎই সে জোয়ানার গায়ে হাত দিয়ে আস্তে আস্তে ঠেলে ডাকতে লাগলো। চোখ খুলল জোয়ানা। নোয়েল খুব উত্তেজিত। জোয়ানার সামনে ল্যাপটপটা রেখে একই উত্তেজনায় বলল, এটা দেখো। নোয়েল ল্যাপটপে খোলা পশ্চিমবঙ্গের ম্যাপ দেখিয়ে বলল, এটা হচ্ছে সাগরদ্বীপ, গঙ্গাসাগরে মেলা যেখানে হয়। আর এই যে দ্বীপটা দেখছো সাগরদ্বীপের দক্ষিণে, এটা হলো প্রণয় দ্বীপ। আর প্রণয় দ্বীপের ঠিক পশ্চিমে দেখো আরেকটা দ্বীপ দেখা যাচ্ছে। এই দ্বীপটার কিন্তু কোনো নাম নেই, স্ক্রিন জুম করলে দ্বীপটা অদৃশ্য হয়ে যাচ্ছে ম্যাপ থেকে। জোয়ানা দেখতে দেখতে বলল, তোমার উদ্দেশ্যটা কি? নোয়েলের চোখ মুখে উত্তেজনার আভা। বলল, আমরা এই দ্বীপে যাব। জোয়ানা একটু অবাক হয়ে বলল, মানে আমাদের তো ইচ্ছেই ছিল কোথাও ঘুরতে যাওয়ার। কালই আমরা বেরিয়ে পড়বো সাগরদ্বীপের উদ্দেশ্যে। আর সাগরদ্বীপে পৌঁছে দেখতে হবে এই রহস্যময় দ্বীপটা কেউ চেনে কিনা। না চিনে প্রণয় দ্বীপে চলে যাব, গিয়ে ওখানে এক রাত কাটিয়ে আসবো। আর যদি এই দ্বীপটা কেউ চেনে তাহলে ঘোরাও হবে, আর চ্যানেলের যে নতুন কন্টেন্টও পাওয়া যাবে, সাথে দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে কিন্তু। কথাগুলো বলতে বলতে উদ্ভাসিত হয়ে উঠেছিল নোয়েলের মুখ। জোয়ানাও এখন বেশ উত্তেজিত। বলল, সৈকত আর তিস্তাকেও বলে দেখো, ওরা অনেকদিন ধরে বলছিল কোথাও আউটিংয়ের কথা। নোয়েল মোবাইল ফোনটা হাতে নিয়ে বলল। জোয়ানা বালিশে মাথা রেখে চোখ বুঝতে বুঝতে নিজের মনেই বলল, রাত ২:৩০টার সময় ফোন করছে গালি খাওয়ার জন্য। মধ্য রাতের অন্ধকার ভেদ করে টাটা সুমোটা ছুটে চলেছে ডায়মন্ড হারবার পেরিয়ে কাকদ্বীপ হাইরোড ধরে সাগর দ্বীপের উদ্দেশ্যে। চালকের সিটে বসে নোয়েল, পাশে জোয়ানা, পিছনের সিটে সৈকত আর তিস্তা। নোয়েল গাড়িটা থার্ড গিয়ারে দিয়ে সৈকতের উদ্দেশ্যে বলল, কিরে, কেমন ফিল হচ্ছে রে? বিয়ের আগেই হানিমুন, তাও আবার অজানা রহস্যময় দ্বীপে। চরম চরম। সৈকত উত্তর দিল।
শুনেই নোয়েল বলে উঠল, অজানা দ্বীপে যাচ্ছ ট্রিপে, বিয়ের আগেই বউ এলো গ্রিপে। শুনে সবাই হেসে উঠতেই জোয়ানা বলল, আমার মনে হয় দ্বীপটা দেখতে পাবো না আমরা। অলক্ষণে কথা বলিস না তো তোরা, তোদের আইডিয়া নেই এই দ্বীপটা পৌঁছাতে পারলে কিরকম ভয়ঙ্কর রকম অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে, নাম ছড়িয়ে পড়বে আমাদের। আমাদের না তোমার? জোয়ানা টোন কাটল। নোয়েল বলল, সবারই অবভিয়াসলি। তিস্তা পিছনের সিট থেকে বলল, জানিস তো নোয়েল, আমার না বেশ ভয় করছে, যদি কোনো বিপদ থাকে দ্বীপটায়। নোয়েল বলল, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের হয়ে এরকম প্রচুর অজানা জায়গায় সার্ভাইভ করেছি আমি। একটা জিনিস মনে রাখ, যে দ্বীপটায় আমরা যাচ্ছি সেই দ্বীপে কোনো মানুষই হয়তো বাস করে না, আর মানুষের চেয়ে ডেঞ্জার কিচ্ছু নেই এই পৃথিবীতে। আর অন্য কোনো প্রাণী গেলে আমি সামলে নেব, আমি থাকতে তোদের কোনো চাপ নেই। সো ডোন্ট ওরি, চিল। শুনে জোয়ানা সিটে মাথাটা এলিয়ে দিয়ে অস্ফুটে বলল, কিছু তো বাস করে ওইখানে। টাটা সুমো তখন হাই রোড ছেড়ে বাগ নিয়েছে হাওড়ুট পয়েন্টের দিকে। অন্ধকার ফাঁকা রাস্তার দুপাশে সারি সারি গাছের মাঝখান দিয়ে হেডলাইট জ্বালিয়ে গান চালিয়ে ছুটে চলেছে গাড়ি অজানাকে ছুঁতে। তোমার বিপদগুলির পথে ডানা মেলে আমি জানতে পরিচয়, মেরুন কোনো দ্বীপে থাক রহস্যময়, ছুঁয়ে দিলে কি জানি কি হয়। আজ মেঘলা আকাশ। বেগুয়াখালী গ্রামের পশ্চিম প্রান্তে মোহনার পাড়ের সাগরটার লাইট হাউসের ওপর দাঁড়িয়ে নোয়েল, জোয়ানা, সৈকত আর তিস্তা। লাইট হাউস থেকে সমুদ্রের বহুদূর অবধি দেখা যায়। ওরা দেখতে পাচ্ছে এ সমুদ্র একটু বেশি শান্ত এবং স্থির। প্রবল ঝড়ের আগে যেমন সবকিছু শান্ত হয়ে যায়, এ সমুদ্র তেমনই মনে হচ্ছে জোয়ানাদের। নোয়েলের দিকে তাকিয়ে জোয়ানা বলল, যেতেই হবে ওই দ্বীপে। দেখলে তো এখানে 12 জনের স্পিড বোট আছে, কিন্তু কোনো বোট মালিকই যেতে চাইছে না। সৈকত জোয়ানার সাথে গলা মেলালো। নোয়েল একেই প্রচণ্ড বিরক্ত ছিল, একজন বোট মালিককেও রাজি করতে না পারায়। কেউ কোনোদিন এই দ্বীপে যাওয়ার চেষ্টাও করেনি বলছে তারা, এমনকি কেউ দেখেওনি ওই দ্বীপ। নোয়েলের সব আশা এভাবে জলে যেতে বসেছে। তিস্তাও বলছে, কনয়ে দ্বীপেই চল নোয়েল, আর কোনো অপশন নেই। আর ঠিক সেই সময়ই ওরা দেখলো লাইট হাউসের সিঁড়ি দিয়ে উঠে এসেছে একটা 10-11 বছরের বাচ্চা ছেলে। ওদের সামনে এসে দাঁড়ালো সে। তারপর চারিদিক দেখে নিয়ে ওদেরকে ফিসফিসিয়ে বলল, তোমাদেরকেও নিয়ে যেতে চাইছে না তাই না মরণদ্বীপে? আমি দেখেছি ওরা পারবেও না নিয়ে যেতে। আজ অবধি কারো সাহস হয়নি মরণদ্বীপের দিকে যাওয়ার, কিন্তু একজন আছে যে তোমাদের নিয়ে যেতে পারে ওখানে। সঙ্গে সঙ্গে অবাক হওয়া নোয়েল বলে উঠল, কে এসে? তার কাছে নিয়ে যেতে পারবি আমাদের? পারবো, তবে 200 টাকা লাগবে। নোয়েল একটুও দেরি না করে মানিব্যাগ থেকে 200 টাকা বের করে বাচ্চাটার হাতে দিয়ে বলল। ঠিক আছে, নিয়ে চল তার কাছে। বাচ্চাটা টাকাটা পেয়ে বেশ খুশি হয়ে বলল, এসো আমার সাথে। বেগুয়াখালী গ্রামের দক্ষিণ প্রান্তে সমুদ্রের ধারে বন জঙ্গলে ঘেরা বনবিবির মন্দির। মন্দিরের সামনে আসতেই নোয়েল দেখলো একটি দূরে বাঁশ দিয়ে তৈরি একটা ঘর দেখা যাচ্ছে। বাচ্চাটা তরতর করে হেঁটে চলেছে ঘরটার দিকে। পিছন পিছন নোয়েল, জোয়ানা, সৈকত আর তিস্তা। ঘরটার সামনে পৌঁছে ওরা দেখলো ঘরের দরজার শিকল বাইরে দিয়ে লাগানো। বারান্দায় মাছ ধরার জাল গুটিয়ে রাখা আছে। বাচ্চাটা বলল, মনে হয় সে নৌকায় আছে। 1 মিনিট, নৌকা মানে? হ্যাঁ, স্পিড বোট নয়, নৌকাতেই তোমাদের যেতে হবে। নোয়েলরা একে অপরের মুখ চাচাই করতে লাগলো। নোয়েল বাদে বাকি সবার চোখে মুখে একটা আধো ভয়ের ছাপ স্পষ্ট। নোয়েল কড়া গলায় বাচ্চাটাকে বলল, এই কার সাথে দেখা করাতে নিয়ে এসেছিস আমাদের? যে তোমাদের মরণদ্বীপে নিয়ে যাবে। বলে দূরে বালুচরের দিকে আঙুল তুলে দেখালো। ওরা দেখলো একটা কাঠের নৌকা রাখা রয়েছে সাগরের পাড়ে। সেদিকেই এগোলো ওরা। নৌকাটার কাছে পৌঁছাতেই ওরা দেখলো নৌকাটাতে কেউ নেই।
আর তখন বাচ্চাটা বলল, ও নিয়ে যাবে তোমাদের। বলতেই নোয়েলরা দেখলো সমুদ্রের দিক থেকে একটা বছর 24-এর ছেলে খালি গায়ে ওদের দিকে এগিয়ে আসছে। ছেলেটার ছিপছিপে মেদিন শরীর, পরনে একটা লুঙ্গি। বাচ্চাটা নোয়েলদের বলল, ওই নৌকাটার মাঝি, ওর নাম গোগলা। গোগলা ওদের সামনে এসে দাঁড়াতেই নোয়েল বলল, হাই, আমি নোয়েল সপ্তর্ষি বাড়ুই। তোমার কাছে আমরা কিছু বিশেষ প্রয়োজনে এসেছি। সানি বাবু, প্রয়োজন ছাড়া কেউ আসে না। নোয়েল গোগলাকে আদ্যপান্ত খুলে বলল, তুমি চেনো? চিনি তো না স্যার, কিন্তু খুব ছোটবেলায় দাদুর মুখে শুনেছিলাম ওই দ্বীপটার কথা। তুমি নিয়ে যেতে পারবে আমাদের সেই দ্বীপে? এক রাত কাটিয়েই চলে আসবো। 15,000 টাকা পেলে শুধু মরণ দ্বীপ কেন, নরকেও নিয়ে যেতে পারবো। কথাটা শুনে সৈকত, জোয়ানা আর তিস্তার বুকটা ছ্যাঁত করে উঠলেও নোয়েল বেশ উত্তেজনায় ফুটছে। বলল, কি করে নিয়ে যাবে? তুমি তো কোনোদিন দেখোইনি ওই দ্বীপ। দেখিনি কারণ প্রয়োজন পড়েনি। প্রথমেই বলেছিলাম না বাবু যে প্রয়োজন ছাড়া কেউ আসে না। আজ হয়তো ওই মরণ দ্বীপের প্রয়োজন পড়েছে আপনাদের, আর আমার প্রয়োজনের টাকা। 69 বছর বয়স হলেও এখনো বেশ সচল বেগুয়াখালী গ্রামের জমিদার চিরন্তন বিশ্বাস। জমিদারি অবশ্য এখন আর নেই, তবে চিরন্তনের প্রভাব এই গ্রামে এখনো বিদ্যমান। তার একমাত্র মেয়ে বিয়ে করে আমেরিকা নিবাসী। 16 বছরের নাতিও আছে চিরন্তনের। এই গ্রামের বিশাল বাড়িটায় কয়েকজন কাজের লোক নিয়ে থাকে চিরন্তন। গ্রামের লোক এখনো তাকে বেশ মানে। দুপুরে খেয়ে দিয়ে 71 বছর বয়সী পুরোহিত বৈদুর্য ভট্টাচার্যের সাথে দাবা খেলায় মগ্ন চিরন্তন। হঠাৎ সেই সময় গ্রামেরই একটা ছেলে পদা দৌড়ে এসে দাঁড়ালো চিরন্তনের ঘরের দরজার সামনে। কিছু গুরুত্বপূর্ণ খবর এনেছে বুঝতে পেরে চিরন্তন জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে রে পদা? কলকাতা থেকে 4টে ছেলে এসেছিল আজ বাবু, মরণদ্বীপ যাওয়ার খোঁজ করছিল। গোগলা ওদের মরণদ্বীপ নিয়ে গেছে। শুনেই হাত পা ঠান্ডা হয়ে গেল চিরন্তন আর বৈদুর্যের। তাও বৈদুর্য বলল, গোগলা চেনে নাকি যে যেতে পারবে? তুমি গোগলাকে এখনো চিনলে না? আরশাদ আলীর নাতিও, আরশাদ আলীর মতোই সাহস। আকাশ দেখে সমুদ্রের দিক চিনতে পারার ক্ষমতা আছে গোগলার মধ্যে। ও ঠিক পৌঁছে যাবে। হে ভগবান! বেশ ভারী গলায় চিরন্তন বলল, গোগলা ফিরলেই ওকে আমার কাছে আসতে বলবি। ওকে বারণ করেছিলাম গ্রামের কাউকে ওই মরণ দ্বীপের কাছে যেন না নিয়ে যায়। এতদিন আমার কথাও শুনেছে, কিন্তু আজকে এমন কি হলো যাতে ও আমার কথা শুনলো না? আমাকে জানতেই হবে কত টাকার বিনিময়ে আমার কথার অবাধ্য হয়েছে ও। একটা গোটা দিন আর সারা রাত নৌকা চালাবার পর ভোরের সূর্যের আলো এসে পড়েছে গোগলার মুখে। গোগলার পরনে লুঙ্গি, গায়ে একটা বড় লাল পাতলা চাদর, দুবার করে জড়ানো। এতক্ষণ নৌকা চালিয়ে অক্লান্ত গোগলা। দাদুর বলা গল্প অনুযায়ী রাতের আকাশের নক্ষত্র দেখে গোগলা নৌকা এগিয়েছে। নৌকার ওপর নোয়েল, জোয়ানা, সৈকত আর তিস্তা গরম জ্যাকেট পরে আপাদমস্তক কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে আছে। গোগলা চেঁচিয়ে সবার ঘুম ভাঙালো। বাবুরা, ওই দেখো তোমাদের মরণ দ্বীপ। নোয়েলরা সবাই ঘুম ভেঙে উঠে গোগলার দেখানো দিক অনুযায়ী তাকিয়ে চোখ কচলে দেখল, সত্যি অনেকটা দূরে সমুদ্রের ওপর সবুজ বৃত্তের মতো কি একটা দেখা যাচ্ছে। গোগলা বলল, স্পিড বোট হলে অর্ধেক দিনেই পৌঁছে দিতাম কালি। নৌকা বলে এখান থেকে ওই দ্বীপে পৌঁছাতে দুপুর হয়ে যাবে। নোয়েলের চোখে মুখে বিস্ময়ের আভা।
সবার মনের মধ্যে যত বিস্ময় তত আনন্দ। একমাত্র গোগলাই অবিচল। নৌকার এক প্রান্তে দাঁড়িয়ে ইস্পাত কঠিন মুখে সর্বশক্তি দিয়ে দাঁড় টেনে যাচ্ছে। আকাশে আবার সূর্য ঢাকা পড়েছে মেঘে। গোগলা বুঝতে পারছে ঝড় আসতে চলেছে, তার আগেই দ্বীপে পৌঁছাতে হবে নৌকা। সমুদ্রের বুক চিরে নৌকার 5টা প্রাণ অগ্রসর হচ্ছে মরণদ্বীপের দিকে। ক্রমশ প্রকট হচ্ছে মরণদ্বীপ। সৈকত এরই মধ্যে কখন গান চালিয়ে তার ফোনটা লাউড স্পিকারে দিয়ে রেখেছে। নোয়েল, জোয়ানা, সৈকত আর তিস্তার চোখে বিশ্বের বিস্ময়। ঢেউয়ের তালে পাল্লা দিয়ে গোগলা টেনে চলেছে দাঁড়, তার সাথে গানটাও হয়ে চলেছে। দ্বীপটার যত কাছে গোগলা নৌকাটা নিয়ে আসছে ততই যেন ঘন কালো মেঘের পরিসর ঘিরে ধরছে ওদের। পৃথিবী থেকে ছিন্ন কোনো কৃষ্ণ গহ্বরের মধ্যে যেন অবস্থিত এই দ্বীপটা। সমুদ্র এখানে উত্তাল, প্রবল হাওয়া যেন দ্বীপটায় ঢুকতে চরমতম বাধা প্রদান করছে। ঠান্ডা এখানে হিমধরায় হারে। সঠিক নামকরণ করেছিল গোগলার দাদু আরশাদ মাঝি, মরণদ্বীপ। তবে গোগলাও যথেষ্ট পোক্ত ও নাছোড়বান্দা। সব রকম প্রতিকূলতা ঠেলে নৌকাকে দ্বীপের বালুচরে এনে তুলল। নোয়েলদের মুখ আশ্চর্যময়তায় ডুবে। ওদের মধ্যে নোয়েলই সবার আগে নামলো নৌকা থেকে। দ্বীপের মধ্যের পরিবেশ বেশ থমথমে। এমন জায়গায় চলে এসেছে ওরা যেন মনে হচ্ছে ওরা 5 জন বাদে দ্বীপে একটাও প্রাণী জীবিত নেই। কোনো পাখিরও আওয়াজ নেই, শুধু সমুদ্রের এক পেয়ে শব্দ এবং আজন্মের নীরবতাকে আরো নীরব করে তুলেছে। শীতের সন্ধে শিগগির নামে। নোয়েলের হাত ঘড়িতে দেখলো বিকেল 4:30। মনে হচ্ছে সূর্য এই দ্বীপে বহুদিন ওঠেনি। অন্ধকার পুরোপুরি গ্রাস করবে এক্ষুনি। গোগলা নীরবতা ভাঙলো। আলো কমে আসছে বাবুরা, অন্ধকার হওয়ার আগেই কিছু শুকনো কাঠ জোগাড় করতে হবে। মেয়েরা নৌকায় থাক, আমি আর সৈকত গিয়ে কাঠটা নিয়ে আসছি। আমিও যাব। নোয়েল জানে জোয়ানা বারণ শুনবে না। অগত্যা দেরি না করে নোয়েল, সৈকত আর জোয়ানা নেমে পড়লো পাড়ে ভেড়ানো নৌকা থেকে। কিছুটা বালুচর পেরিয়েই জঙ্গল, ওখানে কাঠ পেতে পারে ওরা। একটা দীর্ঘশ্বাস ফেলে সেদিকেই এগোলো নোয়েল। তিস্তা আর গোগলা বসে থাকলো নৌকায়। ওদের চোখের সামনের দিকে নোয়েল, সৈকত আর জোয়ানা ক্রমশ এগিয়ে যাচ্ছে জঙ্গলটার দিকে। তিস্তার চোখ অবশ্য গোগলার দিকেই থেমে। গোগলার বেপরোয়া সাহসে শুরু থেকেই আকর্ষিত হয়েছে তিস্তা। ওর সাথেই এই একাকিত্বে মেশা চরম উপভোগ করতে শুরু করেছে তিস্তা। এদিকে নোয়েলরা ক্রমশ মিলিয়ে যাচ্ছে ঘন অরণ্যের ভিতর। আলো ক্রমশ ফুরিয়ে আসছে। জঙ্গলের ভিতর একটা ছোট্ট টিলার উপর চোখ বিস্ফারিত করে দাঁড়িয়ে নোয়েল, জোয়ানা আর সৈকত। সামনেই মাটির উপর একটা খাঁড়া গাঁথা। নোয়েল অস্ফুটে বলল, তার মানে এই দ্বীপে আমাদের আগেও অন্য কোনো মানুষের পা পড়েছে। থাক, যা আছে থাক, আমরা কাঠ নিয়ে নৌকায় যাই। কিন্তু আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে যে এই দ্বীপে হঠাৎ করে খাড়া রেখে যাওয়ার ব্যাপারটা কি, মানে কারণটা কি আসলে? বলেই এগিয়ে গিয়ে খাঁড়াটা চেপে ধরলো এবং এক টানে মাটি থেকে তুলে নিল। বেশ ভারী খাঁড়া, 1 ফোঁটা জং পড়েনি এখনো, ধারালো ও মসৃণ। খাঁড়াটা তুলতেই যে ব্যাপারটা হলো তার জন্য প্রস্তুত ছিল না ওরা। প্রকৃতি যেন কেঁপে উঠলো কোনো জানা আশঙ্কায়। প্রবল আনন্দে উল্লাস করছে সারা জঙ্গল। সে দৃশ্য খুব ভয়াবহ, গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। রান! দৌড়াতে শুরু করলো 3 জন। আর তখনই একটা খিনখিনে কানে তালা ধরানো তীক্ষ্ণ মেয়েলি চিৎকার কাঁপিয়ে দিল ওদের আত্মা। ওরা বেশ ভালো বুঝতে পারছে যে মরণদ্বীপে ওদের বিপদ ঘনিয়ে এসেছে। প্রাণপণে দৌড়াচ্ছে সৈকত, কিন্তু মনে হয় রাস্তা হারিয়েছে। মনে হতে এই সৈকত দাঁড়িয়ে পড়লো। পিছনে ঘুরে দেখে যে জোয়ানা আর নোয়েল নেই পেছনে। 2 পায়ের তলায় নরম কিছু অনুভব করছে সে। শুনতে পাচ্ছে একটা মেয়েলি চাপা গলার খিকখিক হাসি। ভয়ার্ত সৈকত কোনো মতে পকেট থেকে মোবাইলটা বের করে সেটা টর্চ লাইট জ্বালিয়ে নিজের পায়ের দিকে আলো ফেলতেই বুকের ভেতরটা খালি হয়ে গেল ওর।
পায়ের তলায় কুচকুচে একটা কালো মেয়ে হাসছে সে। সৈকত ঠিক মেয়েটার বুকের ওপরেই দাঁড়িয়ে কাঁপছে। গগন ভেদি হাসি হেসে উঠল মেয়েটা, আর সরু সরু কালো হাত লম্বা করে সৈকতকে চেপে ধরেই এক নিমেষে টেনে নিল মাটির ভেতরে। ততক্ষণে নোয়েল জোয়ানার হাত ধরে দৌড়ে চলেছে জঙ্গলের ভেতর। জঙ্গল থেকে সমুদ্র দেখতে পেয়ে গেছে ওরা। আর কিছুটা পরে জঙ্গল শেষ আর সমুদ্রের বালিয়ারি শুরু। সেই সময় কোনো গাছের লতায় পা জড়িয়ে মুখ থুবড়ে পড়ল জোয়ানা। নোয়েলের হাত ছেড়ে গেছে, তার নাকের পাশ দিয়ে গড়িয়ে আসছে রক্ত। নোয়েল পিছন ফিরে তুলতেই যাবে জোয়ানাকে, হঠাৎ শুনল একটা ফ্যাঁস ফেঁসিয়ে হাসির শব্দ। শব্দটা জোয়ানার মাথার উপরের গাছ থেকে আসছে। অতি কষ্টে চোখ তুলে উপরের দিকে তাকালো জোয়ানা। নোয়েল থ হয়ে দাঁড়িয়ে একটু দূরে। জোয়ানার মাথার উপর গাছের ঝুঁকে পড়া ডালটা থেকে পা জড়িয়ে মাথা নিচের দিকে করে বাদুড়ের মতো ঝুলছে মিশমিশে কালো একটা মেয়ে। চোখ নেই মেয়েটার, আছে একটা বিভৎস হাঁ, আর তার ভিতর থেকে একটা লকলকে জীব নড়াচড়া করছে। চোখের সামনে মৃত্যু দেখছে জোয়ানা। মেয়েটা তার কালো সরু দুটো হাত বাড়িয়ে খপ করে ধরে নিল জোয়ানার মাথাটা, বলে চেঁচিয়ে উঠলো হতবাক হয়ে যা নোয়েল। জোয়ানা! গাছে ঝোলা মেয়েটা একটানে উপরের দিকে তুলে নিল জোয়ানাকে। নোয়েলের মুখে ছিটকে এলো জোয়ানার তাজা রক্তের ছিটে। ততক্ষণে সমুদ্রের পাড়ে দাঁড় করানো নৌকা থেকে গোগলা দেখতে পেয়ে গেছে ওদের। বুঝতে পারছে কিছু একটা হয়েছে। সঙ্গে সঙ্গে লাফ মেরে নৌকা থেকে নোয়েলের দিকে দৌড়াতে লাগলো গোগলা। নৌকাতে বসে এই বিপদের গন্ধ আঁচ করে ভয়ে ছিটিয়ে গেছে তিস্তা। বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে। সমুদ্র ক্রমশ উত্তাল। হঠাৎ তিস্তা লক্ষ্য করলো সমুদ্রের জল থেকে কালো লম্বা অবয়ব সরীসৃপের মতো এগিয়ে আসছে নৌকার দিকে। অবয়বটা অনেকটা একটা নারী শরীরের মতো। হাত পা ঠান্ডা হয়ে এলো তিস্তার। সেও নৌকাটা থেকে জলময় বালিতে নেমে দৌড়াতে যাবে গোগলার দিকে। সঙ্গে সঙ্গে নারী আকৃতির সরীসৃপটা প্রচন্ড বেগে ধেয়ে এলো তিস্তার দিকে। তিস্তা চেঁচাতে যেতে নারী অবয়বটা তার কালো সরু হাত দিয়ে পেঁচিয়ে ধরলো তিস্তার গলা। জলময় বালিতে পড়ে ছটফট করতে লাগলো তিস্তা। ততক্ষণে গোগলা বিধ্বস্ত নোয়েলের হাত ধরে টেনে নিয়ে আসছে নৌকার দিকে। কিন্তু নৌকার সামনের দৃশ্য দেখে আরো থতমত খেয়ে গেল গোগলা আর নোয়েল। নারী মূর্তিধারী সরীসৃপটা তিস্তাকে পেঁচিয়ে ধরে ক্রমশ চলে যাচ্ছে সাগরে। সেই নারী এমন ভাবে ধরেছে তিস্তাকে যেন সাপ কোনো ব্যাঙকে গিলে খাচ্ছে। গোগলার এক হাতে খাঁড়াটা আর অন্য হাতে নোয়েলের হাত। নোয়েলকে আতঙ্ক মিশ্রিত স্বরে গোগলা বলল, বাবু, আপনি বাঁচলে বাপের নাম, নিজের প্রাণ বাঁচান। চলুন নৌকায়, এখনই এ দ্বীপ ছাড়তে হবে। গোগলার কথাগুলো যেন দৈব বাণী শোনালো নোয়েলের কাছে। দুজনেই দৌড়াতে লাগলো নৌকার উদ্দেশ্যে। নৌকায় পৌঁছে এই খাঁড়াটা নৌকায় রেখে গোগলা নোয়েলকে বলল, বাবু, শিগগির উঠুন নৌকায়। দুজন সর্বশক্তি দিয়ে নৌকাটাকে ঠেলে নিয়ে গেল জলের মধ্যে। নৌকা জলে পৌঁছাতেই তাতে উঠে পড়ে দাঁড় ধরল গোগলা। নোয়েল তখন বুক জলে দাঁড়িয়ে শেষবারের মতো মরণদ্বীপের দিকে তাকালো। কি যেন একটা উড়ে আসছে বিশাল কালো পাখির মতো ওদের নৌকার দিকে। অবয়বটা সেই কালো কুচকুচে নারীর, কিন্তু নোয়েল যেন হতভম্বিত এক স্ট্যাচুতে রূপান্তরিত হয়েছে। প্রাণনাশের ভয়ে শরীরের সব শক্তি নাশ হয়েছে তার। গোগলা ঝাঁপিয়ে পড়লো জলে, সর্বশক্তি প্রয়োগ করে নোয়েলকে তুললো নৌকায়। ততক্ষণে সেই নারী মূর্তি নৌকাটার চারপাশে গোল করে উড়তে শুরু করেছে। গোগলা নৌকা উঠতেই ওরা দেখলো নারী মূর্তিটা বাজ পাখির গতিতে ধেয়ে আসছে গোগলার দিকে, সাথে তীক্ষ্ণ খিনখিনে কান ফাটানো চিৎকার। গোগলাকে ধরার ঠিক আগের মুহূর্তেই দাঁড় ধরে নিচু হয়ে বসে গেল গোগলা। নারী মূর্তিটা নৌকা থেকে ছোঁ মেরে নিয়ে গেল নোয়েলকে মরণদ্বীপের দিকে। কিছু সময়ের মধ্যে মরণ অভিমুখে চলে গেল চারটে প্রাণ। গোগলা সর্বশক্তি লাগালো দাঁড় টানায়, যেন মহাপ্রলয় চলছে সমুদ্রে। তাও গোগলা নাছোড়বান্দা। নৌকা টেনে নিয়ে চলেছে মরণদ্বীপের আয়ত্তের বাইরে। মরণদ্বীপ থেকে ভেসে আসছে সেই নারীর তীক্ষ্ণ চিৎকার। জান নিয়ে পাপ করলি তোরা, বাঁচতে কেউ পারবে নিকো। এ খাড়া কঙ্কাধারী কঙ্কা কাউরে ছাড়বে নিকো। শুনছিলেন কঙ্কা কাউরে ছাড়বে নিকো। গল্পটা লিখেছে ফেসবুকের
ভূতান্বেষী গ্রুপের গোগল। আজকের গল্প কেমন লাগলো লাইক আর কমেন্টসের মাধ্যমে জানান। আর দাবং গল্পতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করুন আমাদের গল্প সবার আগে পাওয়ার জন্য। আপনাদের একটি লাইক আর কমেন্টস দাবং গল্পকে আরো নতুন কিছু করার উৎসাহ দেবে। ফিরে আসছি আগামী সপ্তাহে আর একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।